পূর্ণতিথি নুসরাত সুলতানা সেজুতি সূচনা পর্ব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। যত দ্রুত পারো অ্যাবর্শনটা করে নিও। তোমার জন্য এটাই ভালো হবে। টাকা যা দরকার হয় জানিও, পাঠিয়ে দেব। আদিত্যের বলা শেষ কথাগুলো কানে বাজছে বারবার। ঘরের সমস্ত জিনিস এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। কিছুক্ষণ আগেই এক নীরব ধ্বংসযজ্ঞ বয়ে গেছে কক্ষে। এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে আছে তিথি। প্রায় মৃতের মতো অবশ হয়ে পড়ে আছে শরীর। রা নেই মুখে, কণ্ঠনালী স্তব্ধ, শূন্য। মাঝে মাঝে কাঁপছে চোখের পাতা দুটো। মৃদু আওয়াজের গোঙানির শব্দ এলো হঠাৎ। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জল। ভাঙা ধরা গলায় অস্পষ্ট কিছু উচ্চারণ করছে মেয়েটা। হুট করে এক গগনবিদারী চিৎকার দিল তিথি। উন্মাদের মতন দুহাতে চুল মুষ্টিবদ্ধ করে ধরে মেতে উঠল আত্মচিৎকারে। ভালোবাসার মানুষ যখন দূরে সরে যায় তখন সব রং ফিকে হয়ে এক মুঠো ছায়ে রূপে নেয়। চারিপাশের হলুদ আলো পাল্টে ভয়ানক কুচকুচে কালোতে। তিথির ভালোবাসার মানুষের আজ বিয়ে। দীর্ঘ 2 বছর ধরে ভালোবেসেছে যাকে, যে ছিল প্রতিটা চিন্তায় চেতনায়, যাকে নিয়ে প্রতি মুহূর্তে ঘর বাঁধার স্বপ্ন দেখল, আজ সেই মানুষটা অন্য কাউকে ঘরের বউ করে তুলতে উদ্যত। এ কষ্ট যে প্রচণ্ড অসহনীয়, বড় পীড়াদায়ক, বড় যন্ত্রণার। ভালোবাসা হারানোর যন্ত্রণার থেকে নিজের গর্ভে বেড়ে ওঠা অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিথি। পরিচয়ের অভাবে শেষমেশ তার ভালোবাসার চিহ্নকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এতটা নির্দয় হবেন সৃষ্টিকর্তা তার প্রতি? অনেকক্ষণ এক নাগাড়ে কাঁদছিল। গলা এবার জমে আসতে শুরু করল তিথির। পাশাপাশি চোখের ভেজা পাতাগুলো ভীষণ রকম ভারী অনুভূতি হলো। মাথাটা ঝিমঝিম করে উঠল ব্যথায়। একটা সময় ওভাবেই পেছন দিকে ঢলে পড়ল তিথি। শূন্য ঘরে তিথির এমন করুণ পরিস্থিতি দেখার কেউ ছিল না। পুরোপুরি অচেতন হওয়ার আগে একবার অস্পষ্ট আওয়াজে ডাকল, যেও না আদি। ছাই রঙের পিচঢালা রাস্তায় দ্রুত গতি নিয়ে ছুটছে দুটো চকচকে গাড়ি। সামনের গাড়িটি ফুলে ফুলে সাজানো, গোলাপ, রজনীগন্ধা, সাদা অর্কিডের মিশ্রণে। গাড়ির জানলা ঘেঁষে বসে আছে আদিত্য। চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতা, ক্ষুণ্ণতা। আজকের বিয়ের বর সে নিজে। যথারীতি আর 5টা বরের মতোই ধুতি আর শেরওয়ানি পরিয়ে সাজানো হয়েছে তাকে। মাথায় পরানো হয়েছে ধবধবে সাদা রঙের কারুকার্য খচিত একটি টোপর। কিন্তু দুর্ভাগ্য, তার এমন নজর করার সাজসজ্জা তার জন্য নয় যাকে ভালোবেসেছে, বরং অন্য এক মেয়ের জন্য। ঘণ্টাখানেক বাদে যে হবে তার স্ত্রী, অর্ধাঙ্গিনী। আদিত্যের মনে একটুও উল্লাস নেই, নেই আনন্দ। আচ্ছা, নিজের ভালোবাসার মানুষকে ঠকিয়ে কোনো দিন কি সে পারবে সুখে ঘর বাঁধতে? পারবে ভালো থাকতে? পারবে না তো? তবে এমন নিদারুণ খেলায় মেতে উঠল কেন ভাগ্য? বাবা মায়ের বাধ্য সন্তান হতে গেলে বুঝি এতটা স্যাক্রিফাইস করতে হয়? একেই বলে আত্মত্যাগ, নাকি ভালোবাসা ত্যাগ? তাই বলে নিজের সন্তানের জীবনকেও? আদিত্যের বুক হু হু করে উঠল। না, আমি পারিনি তিথি, পারিনি একজন ভালো প্রেমিক হতে। আর না পারলাম আমার অনগত সন্তানের ভালো বাবা হতে। অন্তত নিজের বাবা মায়ের আদর্শ সন্তানই হয়ে এবার ক্ষমা করে দিও তিথি। পারলে তুমি আমার এই অন্যায় ক্ষমা করে দিও। আদিত্য চোখ বুজে ঢোক গিলল। হঠাৎ ভাবল, কিন্তু আমার সন্তান, ওর জীবনের স্পন্দন কি ওখানেই থেমে যাবে? সব জেনেও নিজের সন্তানের পরিচয় দিতে আমি পারবো না। এতটাই অসহায় আমি। আদিত্যের বুককে মোচড় দিয়ে উঠল। চিনচিনে ব্যথা হয়। ছুটে যেতে ইচ্ছে করে তিথির কাছে।
কিন্তু কিছু সম্পর্কের টানা বেড়ির মতো পা জাপটে ধরে যাওয়ায় হয়ে ওঠে না, হয় না পালানো। চুপচাপ নিস্তব্ধতা নিয়ে একভাবে বসে থাকে আদিত্য। আদিত্যের পাশে বেশ আয়েসি ভঙ্গিতে বসে আছেন তার বাবা, নাম সমীরণ পাল। বয়স 60-এর কোঠায় ছুঁই ছুঁই লোকটার, কিন্তু রাগ তেজ তরুণ বয়সের মতোই টগবগে। পরনে ভাঙি রঙের পাঞ্জাবি, মুখে পান গুজে জানলা থেকে একটু পর পর পিক ফেলছেন। চকচকে চেহারা। আজ তার আনন্দের দিন, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তার থেকেও অধিক আনন্দ হচ্ছে নিজের পছন্দ করা মেয়ের সাথে আদিত্যের বিয়ে দিতে পেরে। অবশেষে এতদিনে তিথি নামক ঝামেলার অন্ত মিলল। এ যে মহা খুশির ব্যাপার, অতি উত্তম তার পরিবারের জন্য, তার ছেলের জন্য। আর এমন খুশিতে ঝলমল করছে তার মুখমণ্ডল। আর চোখে আদিত্যের দিকে তাকালেন সমীরণ। আদিত্যের কালো মুখ, উদাস দৃষ্টি, তার চোখ এড়ালো না। সমীরণ ভাবান্তর দেখালেন না, সামনের রাস্তার দিকে চোখ ফেরালেন। মনে মনে ভাবলেন, বিয়ে করে একবার বউ পেলে সব পাগলামি দূর হয়ে যাবে। শত হলেও পুরুষ মানুষ, কতক্ষণ আর ঠিক রাখতে পারবে নিজেকে, তাও একবারে হাঁটুর বয়সী মেয়ের সাথে বিয়ে হচ্ছে যেখানে। আজ বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক। তিথির নাম সারা জীবনের মতো ঘুচে যাবে। এ নাম ছেলে আর তুলবেই না। ঠোঁট জোড়া বাঁকালো সমীরণ। বাইরের ফুরফুরে বাতাসের স্পর্শে তার মন মেজাজ আরও ফুরফুরে হয়ে আসছে, কিন্তু গাড়ির মিনমিনে গতি তার পছন্দ হলো না। মুখ কুঁচকে চালকের উদ্দেশ্যে বেশ শক্তভাবে বললেন, কি দাদা, এত আস্তে চালালে হবে? একটু গতি বাড়ান, ঘরের লক্ষ্মী তুলতে যেতে হবে আমার। এক দৃষ্টিতে কিছুক্ষণ বাবাকে দেখে নিয়ে চোখ সরিয়ে আবারও বাইরের দিকে তাকালো আদিত্য। মৃদু তাচ্ছিল্যের হাসি হাসল। বিয়ে নিয়ে সবার মধ্যে কত উল্লাস, অথচ যার বিয়ে সে একটা পুতুলের মতো চালিত হচ্ছে। সে খবর কি কেউ জানে? জানে না। আদিত্যের বুক হাহাকারে মেতে উঠল। বুকের বাঁ পাশে কাপা হাত রাখল। ভাবতে বসল তার প্রেয়সীর কথা। আচ্ছা, তিথি এখন কি করছে? কি অবস্থায় আছে ও? আমার বিয়ের খবর ওর কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই। ও ঠিক আছে তো? দুই প্রান্তে থাকা দুটো মানুষ, ভালোবাসাময় দিনগুলো পার হয়ে এলো এক কঠিন সময়। কোন দিকে মোড় নিতে যাচ্ছে তাদের জীবন? কী ছিল এদের এক হওয়ার, পাশাপাশি এদের আলাদা হওয়ার গল্প? বিবর্ণ ফ্যাকাশে সেই অতীতটাই বা কেমন? 2 বছর আগে সকালের কুসুম রঙের আলো চোখে পড়তেই ঘুম থেকে নড়ে উঠল তিথি। চোখ কচলে উঠে বসল। লম্বা করে হাই তুলে বাম দিকে তাকালো। পাশে হাত পা মেলে ঘুমিয়ে আছে স্বপ্ন। বয়স 10 বছর পেরোলেও মুখে খই ফোটে খুব। স্বপ্নের গভীর ঘুম তিথির পছন্দ হলো না। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। হাত এগোলো ভাইকে সুড়সুড়ি দিতে। এর আগেই নড়ে চড়ে উঠল স্বপ্ন। চোখ বন্ধ রেখেই ঘুমু ঘুমু কণ্ঠে বলল, শোনো, ঘুমের মধ্যে বিরক্ত করলে খবর আছে, মাথার সব চুল ছিঁড়ে নেব কিন্তু। তিথি ভড়কালো। স্বপ্ন বুঝে গেল তার উদ্দেশ্য। এত চালাক। ক্ষেপে বলল, কি, আমার চুল ছিঁড়বি? দেখি তো কেমন পারিস, দাঁড়া মজা দেখাচ্ছি। কিন্তু মজা দেখানো আর হয়ে উঠল না। সব উদ্বেগে জল ঢেলে দিয়ে মাত্রই তার মা সুচিত্রা এসে দাঁড়িয়েছেন দরজার সামনে। মাকে দেখেই থেমে গেল তিথি। হাত গুছিয়ে এনে ভদ্র মেয়ে সাজল। তাকালো মায়ের দিকে। জাম রঙের 3 পিস পরেছেন। কপালে ছোট্ট একটা লাল টিপের সাথে লম্বা সিঁথিভর্তি সিঁদুর। কি সুন্দর লাগছে। তিথি মুগ্ধ চোখে মায়ের দিকে চেয়ে থাকলো। বয়স অনুযায়ী একটু বেশি সুন্দরী তার মা। বোঝাই যায় না তার 3টে সন্তান। তিথিকে দেখা মাত্রই এক মিষ্টি হাসি উপহার দেন সুচিত্রা। আদুরে কণ্ঠে বলেন, শোনো, উঠে পড়েছিস? আমি আরও ডাকতে এলাম। তিথি মৃদু হাসল। সুচিত্রা আবার বললেন, আচ্ছা শোন, আমার রান্নাবান্না শেষ, আমি বেরোচ্ছি। ভাই উঠলে ভাইকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাস।
আর নিজেও খেয়ে নিবি কেমন? তিথি ঘাড় কাট করে বলল, আচ্ছা। সুচিত্রা যেতে যেতে বললেন, দরজাটা লাগিয়ে দিয়ে যা। বিছানা ছেড়ে নেমে মায়ের পিছু পিছু হাঁটল তিথি। সুচিত্রা বের হওয়ার আগে সচেতন কণ্ঠে বললেন, সাবধানে থাকবি কিন্তু, আর কেউ এলে জানলা দিয়ে কথা বলবি, দরজা খুলবি না। তিথি কপাল কুঁচকে বলল, উফ মা, প্রত্যেক দিন একই কথা, একটা মুখস্থ হয়ে গেছে আমার। সুচিত্রা হেসে বললেন, হলেই ভালো, আসছি। দরজা লাগিয়ে দিয়ে রুমে এলো তিথি। স্বপ্ন তখনও ঘুমে। তিথি ওয়াশরুমের দিকে পা বাড়ালো, ব্রাশে পেস্ট লাগিয়ে বেসিনের আয়নায় গিয়ে তাকালো। কিছুক্ষণ গভীর মনোযোগে দেখল নিজেকে। গালে হাত দিয়ে আফসোস করে বলল, ইস, আমার গালে যদি এই গর্তের মতো টোলটা না থাকতো আরও সুন্দর লাগতো আমাকে, ঠিক মায়ের মতো লাগতো। একেই তো এই কোকড়া চুল, সাথে এই টোল। তোদের দুটোর জ্বালায় আমি অতিষ্ঠ রে, অতিষ্ঠ। মায়ের নির্দেশ মোতাবেক সব কাজ সেরে একবারে ভাইকে স্কুলে পাঠিয়ে পড়ার টেবিলে বসল তিথি। সামনে তার অ্যাডমিশন, আবার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পা বাড়ানোর পালা। ছাত্রী হিসেবে ভালোই, উত্তম মধ্যম। তিথি খাতায় কিছু লিখছে। লেখার সময় দ্রুত হাতে বই টানতে গিয়ে বাড়ির লেগে টেবিলের উপর সাজিয়ে রাখা কাচের ফটো ফ্রেমটা শব্দ করে মেঝেতে পড়ল। হকচকালো তিথি, গোল চোখে সেদিকে তাকালো। ফ্রেম একবারে 3 টুকরোতে পরিণত হয়েছে। তিথির কপালে হাত দিয়ে বলল, এই রে, সারা বাড়িতে বাবার সাথে মায়ের এই একটাই ছবি আছে, এটা নষ্ট হলে মা আমাকে শেষ করে দেবে। ধরফর করে উঠে দৌড়ে মায়ের ঘরে গেল তিথি। টেবিলের ড্রয়ার থেকে গ্লু এনে আবার ছুটে নিজের রুমে গেল। হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে। লেগে পড়ল ভাঙা ফ্রেম জুড়তে। অনেক চেষ্টার পর ফ্রেমটা জোড়া হয়, কিন্তু আঠা লেগে চিপচিপে হয়ে আছে। ফ্রেমের ওপরেও দাগ রয়ে গেছে হালকা। তিথি ফ্রেম উল্টে পাল্টে দেখে আগের জায়গায় রাখল। ঠোঁট কামড়ে খুঁটিনাটি পরীক্ষা করল। খুব ভালো করে না দেখলে বোঝা যাচ্ছে না। তিথি হাঁপ ছেড়ে বলল, যাক বাঁচলাম। হঠাৎ কিছু ভেবে মুখের হাসিটা উবে গেল তার। ভর করল এক গুচ্ছ মেঘ, মলিন কণ্ঠে বলল, এমনভাবে যদি বাবা মায়ের ভাঙা সম্পর্কটাকেও জোড়া লাগাতে পারতাম। থমথমে পরিবেশ। একটু আগে অল্প স্বল্প ঝড় বয়ে গেছে এখানে, তবে এখন কেমন শান্ত নিরিবিলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় ইস্ত্রি করছেন সুচিত্রা। স্বপ্নের সামনে মেলে রাখা বাংলা বই, কিন্তু তার চোখ মনোযোগ দুটোই তিথির দিকে। ঠোঁট উল্টে বিছানার উপর বসে আছে তিথি। হাঁটু ভাঁজ করে বালিশে মুখ চেপে তাকিয়ে আছে মায়ের দিকে। সুচিত্রার ভাবান্তর নেই, ভ্রুক্ষেপহীন। মায়ের আচরণে মন মেজাজ আরও বিগড়ে আসছে তিথির। রাগ হচ্ছে, মা একবার তার দিকে তাকাচ্ছেও না। একটু আগে এত বকলো, আর এখন সে যে রাগ করে আছে সে নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই। এদিকে স্বপ্ন একবার বোনের দিকে তাকাচ্ছে তো একবার মায়ের দিকে। বোনের এমন গোমড়া মুখ একটুও ভালো লাগছে না তার। ঠোঁট কামড়ে বড়দের মতো কিছু একটা ভাবল স্বপ্ন। শেষে আর থাকতে না পেরে তিথির কাছে গিয়ে দাঁড়ালো। স্বপ্নকে একবার দেখে বালিশে মুখ লোকালো তিথি। স্বপ্ন একটু ঝুঁকে গেল ওর দিকে, ফিসফিস করে বলল, শোনো, তোর কি জিনিসটা খুব দরকার? ভাইয়ের কথায় চোখ তুলল তিথি। ওপর নিচে মৃদু মাথা নাড়ালো। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল স্বপ্ন। বিজ্ঞদের মতো মাথা ঝাঁকিয়ে বলল, দাঁড়া দেখছি। স্বপ্ন গুটিসুটি পায়ে এসে মায়ের পাশে দাঁড়ায়। তিথি ভ্রু কুঁচকে এলো। স্বপ্ন আবার কি করবে? সুচিত্রা একটার পর একটা কাপড় ইস্ত্রি করছেন, ব্যস্ত হাতে সেগুলো ভাঁজ করছেন, আবার সাথে সাথে ভরে রাখছেন ব্যাগের ভেতর। কালকের মধ্যে ডেলিভারি দিতে হবে। স্বপ্ন আস্তে করে বলল, মা, বলছিলাম কি, শোনো না। সুচিত্রা গম্ভীর মুখে বললেন, কি? একবার আমার দিকে তাকাবে তো? সুচিত্রা না তাকিয়ে বলল, আমি শুনতে পাচ্ছি, বলতে থাক। স্বপ্ন অনুরোধ করে বলল, বলছিলাম যে কিনে দাও না, একটা ঘড়িই তো চেয়েছে সোনু, তাই না?
সুচিত্রা হাতের কাজ থমকে থামলেন। তিথি উদ্গ্রীব হয়ে দেখছে ভাইয়ের কথায় মায়ের মন গলল কিনা। সুচিত্রা পরমুহূর্তে আবার ব্যস্ত হয়ে হলেন কাজে। কড়া কণ্ঠে বললেন, বলছি না এ মাসে হবে না, এত বায়না কোত্থেকে আসে তোদের? যার যতটুকু সামর্থ্য সেইটুকুর মধ্যেই থাকতে হয়। স্বপ্ন অসহায় চোখে তাকালো তিথির দিকে। তিথি মুখ ছোট করে নিল। স্বপ্ন আবার ফিরল মায়ের দিকে, অধৈর্য হয়ে বলল, আগামী মাসে কি লটারি পাবে তুমি? এ মাসেও ওর কলেজ শুরু হয়ে যাবে, প্রথম দিনের ব্যাপার স্যাপারই আলাদা, দাও না কিনে। সুচিত্রা কপাল কুঁচকে তাকালেন। কি ব্যাপার বলতো, এমনিতে তো সারাদিন দুটোতে মারামারি করিস, আজ হঠাৎ ওর জন্য এত দরদ দেখাচ্ছিস যে? স্বপ্ন আমতা আমতা করে বলল, দরদ দেখাচ্ছি কোথায়? আরে বাবা, ওর জন্য তো আমার প্রেস্টিজটাও যাবে, তাই না? ও যদি ক্যাবলাকান্তের মতো ক্লাসে যায় তো সবাই বলবে, দেখ দেখ স্বপ্নের বোনের হাতে একটা ঘড়ি অবধি নেই। বলবে না বলো? নিজের জন্যই তো বলছি। সুচিত্রা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, বুঝেছি, কিন্তু এসব চালাকি আমার সাথে দেখিয়ে লাভ নেই বাবা। এ মাসে যা হাতে আছে সেগুলো দিয়ে বাকিটা মাস চলতে হবে। বেশি তাড়া থাকলে নিজের বাবার কাছে গিয়ে চেয়ে নিতে বলো। এত টাকা তবুও ছেলে মেয়ের পেছনে এক পয়সাও খরচ করে না লোকটা। মায়ের কথায় বিছানা ছেড়ে উঠল তিথি। উদ্বেগ নিয়ে বলল, আমি কি বলেছি খুব দামি ঘড়ি দিতে? যাই হোক কিছু একটা কিনে দাও না মা। সুচিত্রা চোখ সরু করে বললেন, যাই হোক কিছু একটা পেলেই চলবে তো? তিথি জোরে মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ। পরে আবার কিছু বলবি না তো? না না। সুচিত্রা একটু ভেবে বললেন, ঠিক আছে, কাল সকালে টাকা নিয়ে যাস। তিথি আনন্দে পুলকিত হয়ে বলল, সত্যি দেবে? সুচিত্রা হেসে ফেললেন এবার। না দিয়ে পারা যায়, দুজনে যা শুরু করেছিস। মফস্বল শহর, খুলনার মূল শহর এখান থেকে 1.5 ঘন্টার পথ। সচরাচর সেখানে যাওয়া হয় না। হাতে বড় বাজেট নিয়ে তবেই ঘুরে আসা হয় খুলনার হাই কোয়ালিটি শপিং সেন্টারগুলো। মোটামুটি সব ধরনের মানুষের কেনাকাটার যোগান এই মফস্বলে মলেই। জায়গাটা দুটো ভাগের, এক পাশে গ্রাম্য, অন্য পাশ শহর। মোটামুটি পর্যায়ে মল, বড় বাজার সব কিছু ওখানেই। তিথিরা শহরের দিকটায় পড়ছে। তবে ঢাকা, চট্টগ্রাম এসবের তুলনায় এই শহরটা বড্ড নগণ্য। শপিং সেন্টারের সামনে এসে রিক্সা থেকে নেমে পড়ল তিথি। ভাড়া চুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলায় পা বাড়ালো ভেতরে। একটা ঘড়ির শপে এসে দাঁড়ালো তিথি। নানা রং বাহারি নকশার ঘড়ি টাঙানো, এক পাশে মেয়েদের, অন্য পাশে ছেলেদের। কাঁচের মধ্যে দিয়ে ঘড়ি গ্লাসগুলো কেমন চকচক করছে। তিথির ইচ্ছে হলো সব নিয়ে যেতে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করার উপায় নেই। এদিক ওদিক দেখে ঘড়ি পছন্দ করতে শুরু করলো। শপের দায়িত্বে থাকা ছেলেটা ভদ্রভাবে জিজ্ঞেস করলো, ম্যাম কোনটা দেখাবো? তিথি মৃদু হেসে বলল, একটু দেখে বলি। ঠিক আছে, এদিকটায় ভালো কালেকশন আছে, কোয়ালিটি ফুল, দেখতে পারেন। তিথি বলল, আমি নিজের মতো দেখছি, আপনি আপনার কাজ করুন, পছন্দ হলে আমি বলবো। জি। তিথি মলিন মুখে দেখতে থাকে। সুচিত্রা 500 টাকা দিয়েছেন, কিন্তু এখানে যা দেখলো বাজেটের ওপরে প্রায়। তিথির মুখ আবার কালো হয়ে এলো। ভাবলো অন্য কোথাও যাবে। শোরুমে বাজেটের মধ্যে না পেলে না হয় ফুটপাত থেকে কিনে নেবে। 150 টাকায় কত সুন্দর ঘড়ি পাওয়া যায় এখন। তিথি নিজের মতো ভাবলো। উল্টো ঘুরে হাঁটতে নিয়েই থেমে গেল। ভ্রু কুঁচকে আবার তাকালো। একটা কালো বেল্টের ঘড়ি, ভীষণ সুন্দর। তিথি দ্রুত প্রাইস ট্যাগটা চেক করলো। 470 টাকা। মুখে হাসি ফুটল তিথির। খানিকক্ষণ নেড়েচেড়ে দেখে পড়তে শুরু করলো। সামনে মস্ত বড় আয়না টাঙানো। ঘড়ি হাতে বাঁধতে গিয়ে হুট করে আয়নার দিকে চোখ পড়ল তিথির। নিজের মুখের পাশাপাশি ভেসে আসছে আর একটা ফর্সা মুখ। তার থেকে এক হাত পেছনে দাঁড়িয়ে আছে কেউ একজন। পরনে চেক শার্ট, কালো জিন্স, সানগ্লাসটা শার্টের কলারে ঝোলানো। ব্যাপারটা সাধারণ,
কিন্তু তিথি ভ্রু কুঁচকে এলো। ছেলেটি একভাবে দেখছে তাকে, সাথে কালো ঠোঁটে এক সুন্দর মুচকি হাসি। তিথি বোকা চাউনিতে আয়নার দিকে চেয়ে রইল। ছেলেটির হাসির কারণ বুঝল না। ছেলেটি কি তাকে দেখে হাসছে? কিন্তু কেন? তাকে দেখে হাসার কি হলো? কিছুটা অস্বস্তি লাগলো। নড়ে চড়ে গায়ের ওড়নাটা টেনে নিল, চোখ সরিয়ে নিল, মন দিল ঘড়ির দিকে। পর মুহূর্তে আবার তাকালো। ছেলেটা দুদিকে মাথা দোলালো। কিছু একটা ব্যাপার বারণ করছে। তিথি মুখ কুচকাল ভাবল, এই ছেলেটা এমন করছে কেন? কি নিষেধ করছে আমাকে? বাই এনি চান্স উনি আমাকে ওড়নাটা ঠিক করতে বারণ করছে? ভারী শয়তান ছেলে তো। তিথির মেজাজ তেতে গেল। আয়নায় ছেলেটির দিকে দাঁত কটমট করে তাকালো। ছেলেটি তবুও হাসলো। তিথি অবাক হলো এতে। ছেলেটার অদ্ভুত চোখ, অদ্ভুত দৃষ্টি। কি আছে সেখানে? মুগ্ধতা? হঠাৎ অন্য একটি ছেলে এসে দাঁড়ালো ওই ছেলেটার পাশে। কাঁধে হাত রেখে ভয়ার্ত কণ্ঠে কিছু একটা বলল। সানগ্লাসটা বুক থেকে উঠিয়ে চোখে পড়ল ছেলেটা। যাওয়ার সময় তিথির দিকে আরও একবার তাকালো। চোখ মুখে অনেক কথা। তিথি কেমন ভড়কে চেয়ে আছে। ছেলেটা বেরিয়ে পড়ল মল থেকে। তিথি হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস টানল। চোখ সরিয়ে দোকানে ছেলেটাকে ডাকলো। শুনুন ভাই। ছেলেটা এগিয়ে এলো। তিথির হাতের ঘড়িটা দেখিয়ে বলল, এটা নেব। বর্তমান। তিথির জ্ঞান ফিরেছে অনেকক্ষণ। ঘামে ভিজে জুবুথুবু। আদিত্যের সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা মনে পড়ছে খুব। এই তো সেদিনের কথা। এর মধ্যেই এতদিন কি করে হলো? আচ্ছা আদিত্য, সত্যি কি তুমি আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করবে? একদিন যেই হাত দিয়ে আমার কপালে সিঁদুর দিয়েছিলে, সেই হাতে অন্য মেয়ের মাথায় সিঁদুর তুলতে হাত কাঁপবে না তোমার? একটুও কষ্ট হবে না? তিথি ডুকরে কেঁদে উঠল। ধরফর করে ফোন তুলল। ডায়াল করল আদিত্যের নাম্বার। সুইচড অফ। তিথি চোখ মুছে ডায়াল করল আদিত্যের বন্ধু রঞ্জনের নাম্বার। রিং হলো ঠিকই, তবে কেটে দিল রঞ্জন। পরে ডায়াল করতেই ওর ফোনও সুইচড অফ শুনল। তিথি আবার ব্যস্ত হলো চিল্লিয়ে কাঁদতে। মা চলে আসবে, এভাবে যে আর কাঁদা হবে না তখন। অতীত। মেন রাস্তার এপারে দাঁড়িয়ে আছে তিথি। বাড়িতে পৌঁছানোর খুব তাড়া। স্বপ্ন স্কুল থেকে ফেরার সময় হয়ে এসেছে। একা একা বাড়িতে থাকতে পারে না ও। এদিকে একটা রিক্সাও পাচ্ছে না। পেলেও ডবল ভাড়া দাবি করছে। তপ্ত কড়া রোদ সরাসরি এসে গায়ে লাগছে। এভাবে ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে অসহ্য ঠেকছে। হঠাৎ রাস্তার ওপারে চোখ পড়ল তিথির। মাত্রই একটা গাড়ি থেকে হাতে ফাইল সমেত নেমে দাঁড়িয়েছেন একজন মধ্যবয়স্ক লোক। পেছন থেকে দেখেও চিনে ফেলল তিথি। তার বাবা বিকাশ মিত্র। বাবাকে দেখেই ঝলমলিয়ে উঠল তিথির চেহারা। ওভাবে দাঁড়িয়েই থেকে গলা উঁচু করে ডাকল, বাবা। এতটা দূরত্ব, সাথে গাড়ির হর্ন। তিথির ডাক শুনতে পেল না বিকাশ। একটা উঁচু বিল্ডিংয়ের গেটের দিকে হাঁটা ধরলেন। বাবাকে থামানোর প্রত্যাশায় উদ্বিগ্ন হয়ে ছুটতে লাগলো তিথি। দ্রুত বেগে রাস্তা পার হলো। এ পাশে এসে আবার ডাকলো, বাবা। ডাক শুনেই দাঁড়িয়ে পড়লেন বিকাশ। ভ্রু কুঁচকে পেছনে ফিরলেন। তিথিকে দেখা মাত্রই ঠোঁটে হাসি ফুটে উঠল, তবে সামান্য। সহজ কণ্ঠে জিজ্ঞেস করলেন, সোনু, তুই এখানে? তিথি উত্তর দিল না। উল্টে আপ্লুত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কেমন আছো বাবা? বিকাশ হেসে থেকেই বললেন, এই তো ভালো আছি। তুই কেমন আছিস? তোমাকে ছাড়া ভালো থাকি কিভাবে? তিথির মলিন মুখের উত্তরে কাঠ হয়ে এলো বিকাশের চেহারা। শক্ত অথচ শান্ত কণ্ঠে বললেন, চেয়েছিলাম তো তোরা আমার সাথে থাক, তোরাই চাসনি। যাকগে, স্বপ্নের কি খবর? কেমন আছে ও? তিথির উত্তর, ভালো। এখানে এসেছিস কিছু দরকার? তিথি মুহূর্তেই উল্লাসিত কণ্ঠে বলল, হ্যাঁ, একটা ঘড়ি কিনলাম। পরশুদিন কলেজে প্রথম দিন তো।
বিকাশ অদ্ভুতভাবে তাকালেন, ভ্রু নাচিয়ে বললেন, ঘড়ি কিনেছিস? দেখি। আনন্দে দ্রুত হাতে প্যাকেট থেকে ঘড়ি বার করে বাবার সামনে ধরল তিথি। দেখা মাত্রই নাক কুঁচকে নিলেন বিকাশ। এটা এরকম সস্তার একটা ঘড়ি পরবি নাকি সোনু? তিথির মুখ কালো করে বলল, না মানে মায়ের কাছে যা টাকা ছিল সেটা দিয়েই। তিথির কথায় বিকাশ তাচ্ছিল্যের হাসি টানলেন ঠোঁটে, বিদ্রূপ করে বললেন, হবেই তো, ওর চোখ বারবার নিচুতেই থাকে, না হলে কি আর। তিথি চুপ। বিকাশ আবার বললেন, কতবার বলেছি ওই মহিলাকে ছেড়ে আয়, কোনো কিছুর অভাব রাখবো না তোদের, কিন্তু না, তোরা দুই ভাই বোন তো তোদের মা ছাড়া কিছুই বুঝিস না। অথচ দৃষ্টিকে দেখ, আমার কথা মেনে নিয়েছে বলে কি সুন্দর ঢাকায় রেখে পড়াচ্ছি ওকে, যা চাইছে তাই পাচ্ছে। এখন তোরা নিজেরাই জেদ করে যদি বসে থাকিস যে আমার কাছে তোরা আসবি না, তো এখানে আমার কি আর করার আছে? থাক, যেভাবেই থাকার ইচ্ছা তোদের। একদমে কথাগুলো বলে আর দাঁড়ালেন না বিকাশ। পেছনে তিথিকে রেখে হনহন পায়ে হেঁটে গেলেন। আহত দৃষ্টিতে বাবার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল তিথি। ভাঙা পরিবারের কথা ভেবে বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আমার তো টাকা পয়সা চাই না বাবা, আমার চাই পরিবার, যেখানে তুমি আর মা একসাথে থাকবে, আমাদের সাথে থাকবে। অতীত। উদাস দৃষ্টি নিয়ে রাতের অন্ধকার দেখছে তিথি। অশ্বত্থ গাছের আশেপাশটা জোনাকি পোকা ভরা, পাল্লা দিয়ে উড়ছে। নিশুতি রাতে আলোর মেলা চলছে সেথায়। তিথির চোখের কোটর ভরা নদী এখন। বাবার বুকটা বারবার ভেসে উঠছে চোখে। ছোটবেলায় আনন্দে হৈ হৈ করে কাটানোর সময়টার কথা মনে পড়ছে খুব। বাবার বুকে না ঘুমোলে ঘুম না আসা মেয়ে এসে বাবা চুলে বিদি কেটে দিত, খাইয়ে দিত, আদুরে স্বরে ডাকত সোনু। বাবার দেওয়া ডাক নাম আজও আছে। নেই সেই পরিবার, নেই বাবা। এ নিয়ে যতবার পথে ঘাটে তার বাবার সাথে দেখা হয় ততবারই এই রকম হয়। তার বাবার মুখে মায়ের নিন্দে, দুই ভাই বোনের প্রতি রাগ, সব মিলিয়ে এক অসহ্য যন্ত্রণায় আষ্টেপৃষ্টে ধরে তাকে। আজ এটা প্রথমবার নয়। বাবা নামক চরিত্রটা তার কাছে রহস্যের অদ্ভুত। এতগুলো বছর লোকটা একা কাটালো, দ্বিতীয়বার বিয়ে অবধি করল না। তিথির দাদু কত জোর করেও পেরে ওঠেনি, অথচ তাও মাকে ক্ষমা করছে না সে। কি চাই তার বাবা? না দিচ্ছে ডিভোর্স, না করছে বিয়ে। কেন? বাবার মনে আদৌ কি মায়ের প্রতি ভালোবাসা বেঁচে আছে এখনো? তিথি চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ শূন্য, হাতে গোনা দু একটা তারাও নেই। হুতুম প্যাঁচার ডাক ভারী করছে রাতের পরিবেশ, সাথে তার মা আর ভাইয়ের ঘুমন্ত নিঃশ্বাস। সব মিলিয়ে গা হিম করা রাতেও তিথি একা জেগে থাকতে ভয় লাগছে না, ভালো লাগছে উল্টে। রাতের অন্ধকার একাকিত্বে সব থেকে ভালো সঙ্গী। এই সময় কয়েক ফোঁটা চোখের জল ফেললেও কেউ বুঝতে পারে না, কেউ না। তিথির মায়ের দিকে তাকালো। তার মায়ের ফর্সা চকচকে মুখটা অন্ধকারেও স্পষ্ট। কি সুন্দর তার মা, দুধে আলতা গায়ের রং, মাথা ভর্তি কালো চুল। মা যখন সিঁথিতে সিঁদুর পরেন, তিথি একভাবে তাকিয়ে দেখে। মাঝে মধ্যে মনে হতো বাবার মতো শ্যামবর্ণের পুরুষের জন্য তার মা খুব বেশিই সুন্দরী। কিন্তু ছোটবেলায় বাবা মায়ের ভালোবাসা দেখে নিজেই নিজের ভাবনা নিয়ে হাসত তিথি। মায়ের এই সৌন্দর্য আজ তার সংসার ভাঙার প্রথম কারণ। এই চাকচিক্যের রূপই তার কাল হলো। তিথি ভাবল, কেন তার ভাগ্য এমন? কেন এত বছর কেটে যাওয়ার পরও তার বাবা মায়ের প্রতি এককভাবে ক্রুদ্ধ? মায়ের কথা তুলতেই তার যত রাগ ক্ষোভ ঠিকরে পড়ে চোখে মুখে, অথচ প্রত্যেক কথায় তার মাকে টানাই চায়। একেই বুঝি বলে দাম্পত্য জীবন? স্বামী স্ত্রী বুঝি এমনই হয়? তিথি অনেক সিনেমায় দেখেছে বাবা মা আলাদা হলেও সন্তানেরা তাদের সব রকম ঝামেলা মিটিয়ে
দিয়ে তাদের এক করে দিত। বাস্তব জীবনটা কেন সিনেমার মতো সহজ হয় না? সন্তান হিসেবে বাবা মাকে আলাদা আলাদা দেখতেই কারোরই তো আনন্দ হয় না, এক বুক কষ্ট অনুভব হয়। পাহাড় সমতুল্য কষ্ট আর একটা পরিবার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভূত হয়। চোখ থেকে এক ফোঁটা শীতল অশ্রুকণা গড়িয়ে গাল অবধি এলো তিথির। নাক টেনে মুছে নিল সেটুকু। লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেও গিয়ে শুয়ে পড়ল ভাইয়ের পাশে। ভাইকে বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে পিঠে হাত বোলাতে শুরু করলো। একটা সময় ঘুমের রানী দখল করলো তার সরু চিকন চোখ দুটো। দু হাতে একটা রাবার বল ঘোরাতে ঘোরাতে ধপ করে তিথির পাশে এসে বসলো স্বপ্ন। একটু নড়ে চড়ে উঠল তিথি, তবে ভাবান্তর দেখালো না। তিথির নির্বাকতায় ভ্রুকুটি করল স্বপ্ন। কিরে, কাল থেকে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস, আবার কি হলো? তিথি গম্ভীর মুখে বলল, কিছু না, যা এখান থেকে, ভালো লাগছে না আমার। স্বপ্ন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শোনু, তুই তো জানিস তোকে দেখতে এমনিতেও পেত্নির মতো, তারপরে আবার মুখটা যদি এমন করে রাখিস, তোর এই বিভৎস রূপে আমার ভয় লাগবে না বল? তিথি বিরক্ত হয়ে বলল, উফ ভাই, এখন ভালো লাগছে না বলছি তো, বক বক পরে করিস। স্বপ্ন হাল ছাড়ল না। না, আগে বল কি হয়েছে? স্বপ্নের জোরাজুরি কাছে টিকতে পারল না তিথি। ঘুরে বসলো ওর দিকে, নিচু স্বরে বলল, বাবার সাথে দেখা হয়েছিল। স্বপ্ন মাথা নেড়ে বলল, আমিও বুঝেছি এই রকম কিছুই হবে। আজকেও কথা শুনিয়েছে? উত্তরে তিথি ওপর নিচে মাথা দোলালো। স্বপ্ন হেসে বলল, তুই এইসব নিয়ে এখনো মন খারাপ করিস? এতদিনে তো অভ্যাস হয়ে যাওয়ার কথা। তিথি মলিন মুখে বলল, আচ্ছা, আমাদের ভাগ্যটা এমন কেন রে? সবাই তার মা বাবাকে নিয়ে একসাথে থাকে, আমরা কি দোষ করেছি বলতো? স্বপ্ন উদ্বেগ নিয়ে বলল, আমরা কেন দোষ করতে যাব? দোষ যা করেছে সে তো নানু ভাই করেছে, বাবার সাথে মায়ের বিয়ে দিয়ে। বলি, দুনিয়াতে কি আর ছেলে পাইনি? স্বপ্নের বলার ঢং দেখে তিথি হেসে ফেলল, গাল টেনে বলল, কে বলবে তোর 10 বছর এত পাকা পাকা কথা বলিস? স্বপ্নও হাসল। তিথির গালে পড়া টোলে আঙুল ছুঁয়ে বলল, তোর মন খারাপ থাকলে আমি এটা ভীষণ মিস করি, তাই তুই সবসময় হাসবি। তিথি ভ্রু কোঁচকালো। স্বপ্ন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি তো ছোটবেলা থেকেই পেকে আছি, এভাবে তাকাস কেন? এবার আর কথা না বাড়িয়ে যা, স্নান সেরে আয়, মা আসার সময় হয়ে এসেছে। আচ্ছা। আজ কলেজে তিথির প্রথম দিন। কলেজটা বাসার কাছেই, কিন্তু মেন রাস্তাটা বাড়ি থেকে দূরে, হাঁটতে হয় অনেকটা। তারপর গাড়ি ঘোড়া দেখা মেলে। তিথি একটা রিক্সা ডেকে উঠে পড়ল। রিক্সা চলতেই দুপাশে ঝুঁটি দুটো দুদিকে উঠতে থাকে, গায়ের সাথে লেগে থাকা ওড়নাটাও। আরেকটু হলেই রিক্সার চাকা ছুঁই ছুঁই। তিথি খেয়াল নেই সেদিকে। তার বুক টিপটিপ করছে। কলেজে সবাই কেমন হবে, র্যাগিং হবে কি না, কারোর সাথে মিশতে পারবে কি না, এইসব ভাবতেই ব্যস্ত সে। চলন্ত রিক্সায় হঠাৎ কেউ একজন তার ওড়না টেনে ধরল। ভোরকে ঘাড় ফিরিয়ে তাকালো তিথি। মুহূর্তে আবার ভড়কালো। শপিং মলের সেই ছেলেটা তার রিক্সার পাশেই ধীর গতিতে বাইক চালাচ্ছে। এক হাতে বাইকের স্টিয়ারিং, অন্য হাতে তিথির ওড়নার প্রান্ত। তিথি ঢোক গিলল, কাপা কাপা স্বরে বলল, কি ব্যাপার? ওড়না টানছেন কেন? রাস্তাঘাটেও অসভ্যতা? ছেলেটা মুচকি হেসে ওড়না ছেড়ে দেয়, তবে চোখের ইশারা করে বলল, রিক্সার চাকায় ওড়না বাঁধবে, ঠিক করে বসুন। এটুকু বলে বাইকের গতি বাড়িয়ে সামনে চলে যায় ছেলেটা। তিথি গলা উঁচিয়ে দেখতে থাকলো যতক্ষণ দেখা যায়। পর মুহূর্তেই নিজের ওড়না দু পাশ গুছিয়ে কোলের উপর রাখল। ভেতরে ভেতরে অনুশোচনা হলো, না বুঝে ছেলেটাকে কি না কি বলে ফেলল। তিথি কলেজের গেটের সামনে নামলো। মেয়েদের কলেজ এটা। ভাড়া দিতে গিয়ে বাঁধল এক বিপত্তি। রিক্সা চালকের কাছে ভাঙতে নেই। ভাড়া যেখানে 20 টাকা,
তিথি দিচ্ছে 100 টাকা। তিথি ভ্রু কুঁচকে বলল, ভাঙতি রাখবেন না? এখন আমি কোথায় যাব? আমার কাছে এটাই আছে। সামনে অনেকগুলো দোকান আছে, চায়ের দোকান, আবার তার পাশেই ছোটোখাটো খাবারের রেস্টুরেন্ট। রিক্সা চালক একটা দোকান দেখিয়ে বলল, খাড়াও, ওই বেড়ার কাছে যাই। তিথি ঘাড় কাত করে সাই দিল। রিক্সা চালক যেতে ধরবে এর আগেই পাশ থেকে কেউ একজন বলে উঠল, মামা, ভাঙতি আমার কাছে আছে। তিথি সেই দিকে তাকায়। সেই ছেলেটি। তিথি চমকালো আবার। এই ছেলে এখানে কি করে এলো? কোনোভাবে কি ফলো করছে তাকে? ঠোঁট কামড়ে ভাবুক ভঙ্গিতে ছেলেটার দিকে ফিরল। কথাটা রিক্সা চালককে বললেও ছেলেটি তাকিয়ে আছে তার দিকে। সাথে আরও দুজন। তারা তিথিকে দেখে মিটিমিটি হাসছে। রিক্সা চালক মাথা নেড়ে বলল, তাইলে দেন। তিথি তাড়াহুড়ো করে বলল, না না, আপনার দিতে হবে না, আমি ম্যানেজ করে নেব। ছেলেটা বলল, আমার থেকেই ম্যানেজ করুন, সমস্যা কি? বিপদে তো একে অন্যের পাশে দাঁড়ানো দরকার। রিক্সা চালক তাড়া দিয়ে বলল, আফা, তাড়াতাড়ি করেন। তিথি আর উপায় পেল না। ছেলেটি পকেট থেকে 50 টাকা বের করে দিল। তিথির দিকে চোখ রেখেই বলল, বাকিটা তোমার টিপস মামা। রিক্সা চালক মহা খুশি টাকা পেয়ে। এরপর রিক্সা ঘুরিয়ে চলে যায়। তিথি কথা না বাড়িয়ে হাতের 100 টাকা ছেলেটার দিকে এগিয়ে দিল। নিন। ছেলেটা মাথা নেড়ে বলল, আমি তো এটা নেব না। তিথি ভ্রু কোঁচকালো। কেন নেবেন না কেন? ছেলেটা মুচকি হেসে বলল, ইচ্ছে তাই। তিথি অবাক হয়। ছেলেটা ঠোঁট উঁচু করে শীষ টেনে পাশের ছেলে দুটোকে বলল, চল। তিথি বোকা চাউনিতে চেয়ে থাকলো। পেছন থেকে ডাকতে চেয়েও দমে গেল। রাস্তায় এভাবে ছেলেদের সাথে কথা বলা মোটেও ভালো হবে না। তার বাবার সম্মান জড়িয়ে আছে এতে। ছোট্ট নিঃশ্বাস ফেলল, ঢুকে গেল গেট দিয়ে। টাকা না হয় অন্য সময় ফেরত দেবে। ক্লাসের ঘন্টা এখনও পড়েনি। সবাই বাইরে ঘোরাঘুরি করছে। তিথি গিয়ে একটা বেঞ্চের ওপর বসলো। গালে হাত দিয়ে ভাবল, এই ছেলেটা এখানে কি করে এলো? আগে তো কখনো দেখিনি। আমার থেকে টাকা কেন নিল না? না, আমি ওর টাকা ফেরত দেব। অচেনা পরিচিত ছেলের কোনো কিছু তিথি নেবে না। 4 ঘন্টা পেরিয়েছে। ক্লাস শেষ। এই কলেজে ঋতু আর মুন অ্যাডমিশন নিয়েছে। স্কুলে একসাথেই পড়েছে 3 জন। তাই খুব একটা নার্ভাস লাগেনি তিথির। ওদের সাথে সময় কাটিয়েছে আজ। ছুটির পর গেট দিয়ে বের হলো তিথি, সাথে মুন আর ঋতু। বের হতেই দেখলো সামনে চায়ের দোকানের টঙের ওপর বসে আছে সেই ছেলেটা। হাতে 1 কাপ ধোয়া ওঠা রং চা, অন্য হাতের আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট। কখনো চুমুক দিচ্ছে চায়ে, আবার ঠোঁট ছোঁয়াচ্ছে সিগারেটে। কি অদ্ভুত মনোযোগ! তিথি ভাবল এই ফাঁকে টাকাটা দিয়ে আসবে। মুন আর ঋতুকে বলল, তোরা যা তাহলে। আচ্ছা। ওরা এগোলেই তিথি আস্তে আস্তে এগোয়। হঠাৎ দূর থেকে একটা ছেলে ডেকে উঠল, এই আদিত্য। ডাক শুনে ছেলেটা সেই দিকে তাকায়। তিথি বিড়বিড় করে বলল, জানাবের নাম তাহলে আদিত্য। তিথিকে তখনও দেখেনি আদিত্য। তিথি এগোনোর আগেই ও উঠে চলে যায় সেই দিকে। তিথি মুখ ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে বলল, যাহ, এবারও দিতে পারলাম না। প্রত্যেক দিন বিকেলে বিছানায় গা এলিয়ে দেওয়া তিথির অভ্যাস। আজকেও তার বাইরে নয়। কলেজ থেকে এসে কোনো রকম খাবার মুখে পুরেই বিছানার সাথে সন্ধি করেছে সে। কিন্তু হঠাৎ পায়ের তালুতে সুরসুরি অনুভব হয়। ঘুমের মধ্যেই নড়ে ওঠে তিথি। মুখ কুঁচকে চোখ খোলে। স্বপ্ন মিটিমিটি হেসে তাকিয়ে আছে। তিথি ভ্রু কুঁচকে বলল, কি বিরক্ত করছিস কেন? স্বপ্ন ছোট্ট নিঃশ্বাস ফেলে বসল তিথির মাথার কাছে। বলল, সোনু, কটা বাজে জানিস? তিথি ঘুম ঘুম কণ্ঠে বলল, কটা? 6টা বাজতে মাত্র 30 মিনিট বাকি। তিথি উত্তর দিল না। ঘুমে ঢলছে চোখ। স্বপ্ন আবার বলল, সন্ধ্যা হবে 6:30টায়। তার মানে আর আধ ঘন্টা বাকি। তিথি এবারও চুপ। স্বপ্ন বলল, মা আসবে 8টা বাজতে। হারাধন কাকার দোকান বন্ধ হবে 7:30টায়।
দোকান কিন্তু অনেক দূর। স্বপ্ন দেখল তিথির কোনো হেলদোল নেই। মুখ থেকে চবর্গীয় আওয়াজ করল সে। তিথিকে এবার ঝাঁকিয়ে বলল, এই শোনো, শুনতে পাস না? তিথি বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে, ঘুমোতে দে আমায়। স্বপ্ন উদ্বেগ নিয়ে বলল, মা কি বলেছিল মনে নেই? বিকেলবেলা হারাধন কাকার দোকান থেকে আংটিটা নিয়ে আসতে, আর এখন বাজে 6টা। কখন যাবি, কখন আসবি? ঘুম পালালো তিথির। লাফিয়ে উঠে বসল, মাথায় হাত দিয়ে বলল, এই রে, আমি তো ভুলেই গেছিলাম। সর, এক্ষুনি তৈরি হয়ে আসি। বর্তমান। আদিত্যের গাড়ি মাত্রই বিয়েবাড়ির সামনে এসে থামল। সঙ্গে সঙ্গে হই হই রোল পড়ল। চাপা গুঞ্জন কানে এলো, বর এসেছে, বর এসেছে। আদিত্যের বাবা সমীরণ সবার আগে নামলেন গাড়ি থেকে। একে একে প্রত্যেকে নেমে দাঁড়ালো, শুধু আদিত্য বাকি। নিয়ম অনুসারে কনের মা এসে বরণ করবে, তবে নামবে। বর দেখার জন্য উৎসুক সকলে। গাড়ির পাশে ভিড় পড়েছে, হট্টগোলে ভর্তি। আদিত্যের মনে হলো এরা সং দেখতে এসেছে। সেজেগুজে বসে থাকা একটা সং। আদিত্যের পালাতে ইচ্ছে হয়, ঘিঞ্জিময় মনে হয় জায়গাটাকে। মুক্ত শ্বাস নেবার ফুরসত নেই একটুও। গলা চেপে ধরেছে কেউ মনে হচ্ছে। হঠাৎ রঞ্জন জানালায় উকি দিল, ডাকলো, আদি। আদিত্য তাকালো ওর দিকে। রঞ্জন এবার চারপাশটা দেখে নিচু স্বরে বলল, তিথি ফোন করেছিল। অতীত। ফিরতে ফিরতে সন্ধ্যা থেকে রাত পেরোলো। তিথি যতটা সম্ভব দ্রুত হাঁটছে। হারাধনের স্বর্ণের ব্যবসা। গত 2 মাস আগে তার মা আংটি বন্ধক রেখেছিল সেখানে। আজ টাকা দিয়ে ছাড়িয়ে আনতে গিয়েছিল তিথি, কিন্তু দোকানে এত ভিড়, হারাধন তাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছে। একা একটা মেয়ে অন্ধকারে কিভাবে বাড়ি ফিরবে সেই চিন্তা একবারও করল না। আশেপাশে ঝিঝিপোকা ডাকছে। মেন রাস্তা থেকে বাড়িতে যাওয়ার রাস্তাটা অনেকটা সরু গলির মতো। এক পাশে গাছ, অন্য পাশে ফসলির ধানের ক্ষেত, মাঝখানে চিকন পিচের রাস্তা। 2-একটা বাড়ি ঘর থাকলেও আরও ভেতরের দিকে। বেশ অনেকটা হাঁটার পর দেখা যায় সেসব। ইস, আমি যদি আরেকটু আগে বের হতাম, ফিরতে এত দেরি হতো না। কি অন্ধকার! বাসায় নিশ্চয়ই ভাই একা আছে। মা চলে এসেছে, নাকি আজকে ফিরতে সময় লাগবে? আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আজকে রাস্তাটা একটু বেশিই শুনশান। অন্যান্য দিন গুটি কয়েক লোক থাকলেও আজ যেন তাও নেই। অনেকটা সাহস সঞ্চার করে নিস্তব্ধ রাস্তা ধরে হাঁটছে তিথি। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তা দেখছে। খুব সময় লাগবে না তার বাসায় পৌঁছাতে। হাঁটার এক পর্যায়ে নিজের পেছনে কারোর পায়ের শব্দ। তিথি একটু সাহস পেল, ভাবল রাস্তায় তাহলে সে একা নেই, লোকজন আছে। কিন্তু পায়ের শব্দটা একজনের নয়, মনে হচ্ছে বেশ কয়েকজন একসাথে হাঁটছে। তিথি বুকু কুঁচকে এলো, কান দুটো সজাগ হলো। এতগুলো লোক একসাথে হাঁটছে, অথচ বিন্দুমাত্র টু শব্দ করছে না। এবার ঘাবড়ালো তিথি। হুট করে তাদের ফিসফিস আওয়াজ এলো কানে। পায়ের শব্দগুলো ক্রমশ ভারী হয়ে আসছে। লোকগুলো হয়তো তার পিছু নিয়েছে। তিথি ভয়ে ভয়ে পেছনে তাকালো। 2-1 জন নয়, ন্যূনতম 7-8 জন যুবকের উপস্থিতি দেখে শরীর হিম হয়ে এলো। এমন জনশূন্য রাস্তায় তার সাথে যা কিছু ঘটতে পারে। তিথির পাগুলো আর হাঁটতে সায় দিল না, দৌড় লাগালো ভয়ে। তার এতক্ষণের ভয়কে সত্যি করতে পেছনের ছেলেগুলো ছুট লাগালো তার পেছন পেছন। ভয়ে শুকিয়ে যাওয়া গলা, ঘামে ভেজা শরীর সব মিলিয়ে তিথি বেশিক্ষণ পারল না ছুটতে। এর আগেই সবগুলো ছেলে মিলে ঘিরে ধরল তাকে। অন্ধকারে কারোর চেহারাটা স্পষ্ট নয়। তিথির বুঝতে অসুবিধা হলো না এদের উদ্দেশ্যটা কতটা অসৎ হতে পারে। হুট করে একটা ছেলে হাত বাড়ালো তার গলার পেঁচিয়ে রাখা ওড়নার দিকে। মুহূর্তের শরীর অবশ হয়ে এলো তিথির। মৃত্যু সমতুল্য কষ্ট অনুভব হতে শুরু করলো। আজ কি তবে তার সম্মান নিয়ে বেঁচে থাকা শেষ দিন? শুকনো গলা,
ঠান্ডা পানিতে ভেজাচ্ছে তিথি। এই নিয়ে পুরো এক জগ পানি পেটে চালিয়েছে। ঘামে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে শরীর। অস্থির ভাবমূর্তি। তিথির কাজকর্ম স্থির চোখে দেখছে স্বপ্ন আর বৃষ্টি। একে অন্যের মুখ চাওয়াচাই করছে ক্ষণে ক্ষণে। বৃষ্টি তিথির বড় বোন। দুই বোনের সম্পর্ক মাখো মাখো না হলেও খুব একটা খারাপও নয়। আজই ঢাকা থেকে ফিরেছে বৃষ্টি। ফিরতেই বোনের এমন অবস্থা দেখে বিস্মিত সে। ভ্রু কুঁচকে বৃষ্টি কিছুক্ষণ চেয়ে থাকলো তিথির দিকে। তিথির ঘন ঘন নিঃশ্বাস, ভয়ার্ত চোখ মুখ তার শুকনো বুদ্ধিকে নাড়া দিচ্ছে। উল্টোপাল্টা কিছু ঘটেছে মনে হচ্ছে। উঠে গিয়ে তিথির পাশে বসলো বৃষ্টি। নম্র গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে সোনু? বোনের কথায় হাতের ফাঁকা গ্লাস টেবিলে রাখলো তিথি। জোরালো শ্বাস ফেলে বলল, আচ্ছা দিদি, আমাদের বাবা যদি আজ আমাদের সাথে থাকতো তবে আমাদের সাথে কেউ কখনো খারাপ কিছু করার চিন্তা করতো না, তাই না? বৃষ্টি বুঝতে না পেরে বলল, ঠিক বুঝলাম না, হঠাৎ এই কথা? আর তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কিছু নিয়ে ভয় পেয়েছিস? তিথি ক্ষুণ্ণ গলায় বলল, অনেক বড় বিপদের হাতে পড়েছিলাম আজ। ভাগ্যিস আমার ভাগ্য সাথে ছিল। তিথির কথায় এক ঝাঁক উৎকণ্ঠা এসে ঘিরে ধরল বৃষ্টিকে। ধরফড়িয়ে বলল, কি হয়েছিল বল আমাকে। ফাঁকা এক ঢোক গিলল তিথি। একটু আগের ঘটনা মনে করলে এখনও আত্মা শুকিয়ে আসে প্রায়। কিছুক্ষণ আগে গলা পেঁচিয়ে রাখা ওড়নাতে টান পড়তেই ভয়ে হতভম্ব হয়ে এলো তিথি। উদ্বিগ্ন হয়ে আশেপাশে তাকালো, কেউ নেই। এখন কি করে বাঁচাবে নিজেকে? তিথির কপালে ঘাম জমেছে, ঢোক গিলছে বারবার। ছেলেগুলো কি তার অপরিচিত নাকি এলাকার ছেলে এরা? এরা কি অনেক দিন ধরে অনুসরণ করছে তাকে? নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তিথির মস্তিষ্ক। কোনো একটা উপায় হন্তদন্ত হয়ে খুঁজছে। তিথি কাঁপা কাঁপা স্বরে বলল, পথ আটকেছেন কেন? কারা আপনারা? ছেলেগুলো উত্তর দিল না। তিথি আবার বলল, আমাকে যেতে দিন, আমি কিন্তু চিৎকার করব। কথাটায় কাজ হলো কি না বুঝল না তিথি। তবে ওদের একজন আরেকজনের কানের কাছে মুখ নিয়ে বলল, মামা যা করবি তাড়াতাড়ি কর, কেউ এসে পড়বে। কোথায় নেব এটাকে? ছেলেটা ফিসফিস করে বলে উঠল। কণ্ঠ শুনতেই চিনে ফেলল তিথি। কথাটা একটু আগে যে বলেছে ওর নাম সায়ন। এই রাস্তার পারে বসে আড্ডা দিতে অনেকে মেলে। তাহলে সে ঠিকই ভেবেছিল এই ছেলেগুলো তাদের এলাকারই। অন্য একজন বলল, অনেক দিন ধরে সুযোগ খুঁজছি, চল ওঠা এটারে। তিথির বুক ধক করে উঠল। ভয়ে এক পা পিছিয়ে গেল। চিৎকার করে বলল, কেউ বাঁচান। পরের বার চিৎকার করার আগেই দুজন এসে মুখ চেপে ধরল ওর। তিথি গোঙাতে থাকলো। অন্য একটা ছেলে হাত থেকে ফোন ছিনিয়ে নিল। গলার ওড়নাটা আর ফোন ছুঁড়ে ফেলল দূরে। তিথি আর উপায় দেখল না নিজেকে বাঁচানোর। শরীর নেতিয়ে এলো এদের শক্ত হাতের কাছে। মনে মনে প্রার্থনা করল, যদি একবার তার সম্মানটা বেঁচে যায়, কোনো এক মিরাকল হয়ে যায়। আচমকা কড়া লাইটের আলো পড়ল জায়গায়। সবগুলো ছেলে চোখ কুঁচকে নিল। তিথিও বুঝে নিল চোখ। ভেসে এলো বাইকের ভোবো শব্দ। পুরুষালী কড়া কণ্ঠে প্রশ্ন ছুড়ল কেউ, ওখানে কে? সাথে এলো আরও দুটো পুরুষের কণ্ঠ, এই দাঁড়া, মেয়েদের বিরক্ত করছিস? মজা দেখাচ্ছি। ছেলেগুলো ভয় পেল, ছেড়ে দিল তিথির হাত। একে অন্যের দিকে গোল গোল তাকিয়ে সঙ্গে সঙ্গে ছুট লাগালো। নির্বিশেষে পালিয়ে গেল দৌড়ে। তিথি বুকে হাত দিয়ে বাঁচার মতো নিঃশ্বাস ফেলল। বাইক থেকে নেমে এলো তিনজন। তিথি তাড়াহুড়ো করে ওড়নাটা উঠিয়ে গায়ে পেঁচালো। একজন এগিয়ে এলো তার দিকে। আলো বরাবর আসতেই স্পষ্ট হলো সেই পরিচিত মুখটা, আদিত্য। তিথি অবাক হলো ওকে দেখে। এই লোক আবার তাকে বাঁচিয়েও নিল আজ। আদিত্যের চোয়াল শক্ত, ভ্রু কুঁচকে বলল, এভাবে একা একা বাসায় ফিরছেন কেন? সাহস তো মন্দ না, এরকম আর করবেন না, প্রত্যেক দিন আমি থাকবো না। আদিত্যের কণ্ঠে স্পষ্ট ঝাঁঝ, সাথে মৃদু অধিকার বোধ আভাস। তিথি অবাক হয়ে তাকিয়ে থাকলো। কথাটা বলে আদিত্য মাটি থেকে তিথির ফোন তুলে নেয়।
তিথি এখনও বিস্মিত হয়ে দেখছে। আদিত্য ফোন এগিয়ে দিয়ে বলল, স্ক্রিন ফেটে গিয়েছে, সারিয়ে নেবেন। এরপর পাশের ছেলে দুজনের দিকে চেয়ে একজনকে বলল, আরফিন, ওকে পৌঁছে দিয়ে আয় তো। তিথি কোনো কথাই বলল না। হাত পায়ের কাঁপুনি এখনও তার কমেনি। আরফিন বলল, চলুন ভাবি, মানে বৌদি, না মানে আপু, চলুন চলুন। তিথি কপাল কুঁচকে তাকালো। আদিত্য থতমত খেয়ে বলল, না মানে চলুন। তিথি বেশি ভাবল না। ভাবার মতো মানসিকতা নেই। মাথা নেড়ে হাঁটা ধরল সামনে। আরফিন আর চোখে আদিত্যের দিকে ফিরতে আদিত্য দাঁত কটমট করে ঘুষি দেখালো ওকে। আরফিন কানে হাত দিয়ে নিঃশব্দে ঠোঁট নেড়ে বলল, সরি। যেতে যেতে তিথি আরেকবার আদিত্যের দিকে ফিরল। আদিত্য নিরুদ্বেগে চোখে তাকিয়ে আছে। তিথি তাকাতেই হাত নেড়ে বিদায় জানালো। তিথি লজ্জা পেল। চোখ সরিয়ে নিয়ে সামনে হাঁটা ধরল। ভেতরে থেকে গেল একগুচ্ছ এলোমেলো প্রশ্ন। তিথি থামল। বৃষ্টি বিস্ময়ে বিমূঢ়। স্তব্ধ হয়ে বসে আছে স্বপ্ন আর সে। বৃষ্টি আহত কণ্ঠে বলল, তুই অনেক সাহসী। আমি হলে তো ভয়ে মরেই যেতাম। জবাবে নিশ্চুপ তিথি। এতক্ষণে উঠে এসে ওদের পাশে দাঁড়ালো স্বপ্ন। উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল, কিন্তু সোনু, ওরা কারা ছিল, তুই কি দেখেছিস? তিথু মৃদু স্বরে বলল, একজনকে চিনি, শাওন ছিল। স্বপ্ন অবাক হয়ে বলল, ওই যে ইয়াবা খায় ওই ছেলেটা? বৃষ্টি ভ্রু কুচকে বলল, তুই কি করে জানলি? স্বপ্ন থতমত খেয়ে বলল, আমাকে আমাদের ক্লাসের ভৈরব বলেছে। ওর খুড়তুতো দাদা হয়তো। পর মুহূর্তে স্বপ্ন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কিন্তু সেই হিরোকে কে ছিল সেই বাইক দাদা? তিথি ছোট্ট করে বলল, জানি না। কিন্তু বৃষ্টির মনে হলো তিথি মিথ্যা বলল। চোখ মুখ তাই বলছে। তাও প্রশ্ন করল না। এখনও ভয় কাটেনি তিথির। একটু রিল্যাক্স হলে সব ঘেটে ঘুটে জেনে নেবে না হয়। বৃষ্টি তিথিকে বলল, ছাড় ওসব, জীবনের কালো অধ্যায় ভেবে ভুলে যা। এখন গিয়ে হাত মুখ ধো। মা আসলে মাকে বলে দেখিস কিছু হয় কিনা। তিথি ঘাড় কাত করল। বৃষ্টি স্বপ্নের দিকে চোখ শুরু করে বলল, আর তুই দাঁড়িয়ে আছিস কেন, পড়তে বস যা। স্বপ্নের মুখটা ছোট হয়ে এলো তৎক্ষণাৎ। পা দাপিয়ে অনিচ্ছা সত্ত্বেও গিয়ে বসলো পড়ার টেবিলে। এই বড় দিদি এলেই তাকে জোর করে পড়াতে বসায়। পড়া পড়া করে মাথা খেয়ে নেয়। বৃষ্টি তিথির কাঁধের ওপর তোয়ালে এনে রাখল। তিথি ছোট্ট নিঃশ্বাস ফেলে এগোলো বাথরুমের দিকে। যেতে যেতে আবার পিছিয়ে ফিরল। ভ্রু কুচকে বলল, দিদি, তুই কখন এলি? স্বপ্ন চট করে বলল, সন্ধ্যাবেলায়। বৃষ্টি তাকাতেই স্বপ্ন ঠোঁট উল্টে বলল, পড়ছি তো, এভাবে দেখার কি হলো? ভাইয়ের কাজে হাসল তিথি। বলল, বাবা তোকে আসতে দিল দিদি? বৃষ্টি ভ্রু উঁচিয়ে বলল, তোর তাই মনে হয় বাবা আমাকে মায়ের ধারে কাছে ঘেঁষতে দেয়? বাবা জানেই না আমি এখানে এসেছি। বাবাকে বলে এসেছি কিছুদিন পর রওনা হব, আর সেই কদিন তোদের কাছে থেকে তারপরে যাব না হয়। তিথির আগেই স্বপ্নের উত্তেজিত হয়ে বলল, বাহ, কি বুদ্ধি রে তোর বর্দি। একেই বলে কি যেন একটা প্রবাদ দেখলাম সেদিন কার্টুনে। ও হ্যাঁ, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। দৃষ্টি চোখ রাঙিয়ে বলল, আজকাল বয়সের তুলনায় বড্ড পেকেছিস তুই, মারবো একটা। স্বপ্ন মুখ কালো করে ফেলল। তিথি বলল, থাক, ওকে বকিস না। এসেছিস ভালোই হয়েছে, সামনে দোল, জমিয়ে আনন্দ করব। বৃষ্টি হাসল। তিথি ওয়াশরুমে ঢুকল। চোখের সামনে হঠাৎই আদিত্যের মুখটা ভেসে উঠল। আজ ওই লোকটা না থাকলে কি হতো তার? কি বলছেন বৌদি? তিথির সাথে আজ এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই টের পেলাম না। সুচিত্রা বিচলিত হয়ে বললেন, তবে আর কি বলছি দাদা, এমনিতেও নানা চিন্তায় দু চোখের পাতা এক করতে পারি না, তার মধ্যে এই সব। সঞ্জীব আশ্বাস দিয়ে বললেন,
থাক, ভাববেন না আপনি, আমরা আছি আপনার পাশে, এর একটা ব্যবস্থা করছি। কার কার এত সাহস বেড়েছে যে এই এলাকায় এসে এখানকার মেয়েদের উত্ত্যক্ত করছে? এর শেষ তো দেখেই ছাড়ব। সুচিত্রা মুখে হাসি টেনে বলল, ধন্যবাদ দাদা, আপনারা আছেন বলেই টিকে আছি। আরে না, ঠিক আছে, আপনারা তো আমাদের নিজেদের লোক। তাছাড়া বিকাশদা থাকলে সেও এরকমই পদক্ষেপ নিত। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি এখন যাই, পরে আপনাকে জানাবো। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন সঞ্জীব রায়। হাতে উঠিয়ে নিলেন মুঠো ভর্তি সন্দেশ। তিথির দুঃসম্পর্কের কাকা তিনি, তাই বাবার অবর্তমানে ভালো মন্দ যা কিছু তাকে জানান না সুচিত্রা। আজকেও এর ব্যতিক্রম হয়নি। সঞ্জীব রায় যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল তিথি। এই কাকার উপর তার বিন্দুমাত্র ভরসা নেই। মুখে বললেও পদক্ষেপ নেবে, কিন্তু আদেও কি নেবে? শুধুমাত্র তার বাবার জমির লোভে একটু তেল দেয় তাদের। মা না বুঝলেও সে ঠিকই বোঝে। সঞ্জীব বেরিয়ে গেল। সুচিত্রা দরজা ছিটকানি লাগিয়ে ভেতরে এলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তিথির দিকে চেয়ে কড়া কণ্ঠে বললেন, সন্ধ্যার পর আর বাইরে যাবি না, কিছু দরকার পড়লে স্বপ্নকে বলবি। তিথি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। সুচিত্রা আবার বললেন, তেল আর চিরুনি নিয়ে আয়, চুলটা আঁচড়ে দিই। রাত অনেক এখন, স্বপ্ন ঘুমিয়েছে, হাঁ হয়ে আছে ঠোঁট দুটো। বৃষ্টি ফোন ঘাটছে বিছানায় হেলান দিয়ে। বাম পায়ের ওপর ডান পা তোলা, একটু একটু নাড়াচ্ছে পাটা। তিথি মায়ের কোলের কাছে গিয়ে বসল। সুচিত্রা ব্যস্ত হলেন তিথির ঘন ফ্যাকাশে চুল আঁচড়াতে। আর চোখে একবার সেদিকে তাকালো বৃষ্টি। মুখটা অন্ধকার হয়ে এলো সাথে সাথে। তিথিকে এই এক বিষয়ে দারুণ হিংসা হয়। মা সব সময় তার ছোট মেয়েকে বেশি ভালোবাসে, আদর করে, অথচ আসার পর থেকে তার সাথে একটা কথাও বলেনি। এতদিন পর এলো, জিজ্ঞেস অবধি করল না কেমন আছে। বৃষ্টির আর সহ্য হলো না। দুম করে উঠে হন হন করে হেঁটে গেল রুমে। সুচিত্রা একবার আর চোখে সেদিকে তাকিয়ে আবার মনোযোগ দিলেন নিজের কাজে। নিরুদ্বেগ ভঙ্গি তার। তিথি বুঝল, মিনমিনে স্বরে বলল, মা, দিদিকেও একটু। পুরো কথা শেষ করার আগে সুচিত্রা ধমকে বললেন, মুখ বন্ধ রাখ, চুল ছিঁড়বে। তিথি চুপসে গেল। মায়ের কণ্ঠস্বরে স্পষ্ট রাগ, ক্রোধ, অভিমান তার দিদির প্রতি। কবে ঠিক হবে এই এলোমেলো অগোছলো সম্পর্কগুলো? মা, বাবা, দিদি কবে সবাই আগের মতো এক হবে? কবে আসবে সুদিন? সেই দিন চলবে।